আচ্ছা, রসায়নের জগতে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা কি বলুন তো? সেটা হলো বিশুদ্ধকরণ। মানে কোন একটা মিশ্রণ থেকে তার খাঁটি উপাদানটাকে আলাদা করে বের করে আনা। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব বিজ্ঞানীরা ঠিক কিভাবে এই কঠিন কাজটা করেন। আমরা তো প্রতিদিন কত কিছুই ব্যবহার করি, তাই না? পারফিউম, সাবান। কখনো কি ভেবে দেখেছি এগুলোর মধ্যে যে খাঁটি উপাদানগুলো থাকে সেগুলো আসলে আসে কোথা থেকে? এই প্রশ্নটার উত্তর কিন্তু লুকিয়ে আছে রসায়নের দারুণ কিছু কৌশলের মধ্যে। চলুন আজ সেগুলোই জেনে নেওয়া যাক। তো আজকের আলোচনায় আমরা মূলত তিনটা দারুণ টেকনিক নিয়ে কথা বলবো। প্রথমে দেখব বাষ্পপাতন বা স্টিম ডিস্টিলেশন, তারপর নিম্নচাপ পাতন বা ভ্যাকুয়াম ডিস্টিলেশন, আর সব শেষে থাকবে ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। আর দেখব কোন পরিস্থিতিতে কোনটা কাজে লাগে। এক একটা মিক্সচার বা মিশ্রণের ধরন কিন্তু এক এক রকম, তাই না? আর সেই কারণেই সেগুলোকে আলাদা করার পদ্ধতিও হয় ভিন্ন ভিন্ন। রসায়নবিদরা বছরের পর বছর ধরে অনেক মাথা খাটিয়ে দারুণ সব কৌশল বের করেছেন। চলুন সেই জগতে একটু ঢু মেরে আসা যাক। আচ্ছা, তাহলে আমাদের লিস্টের প্রথম কৌশলটা হলো স্টিম ডিস্টিলেশন বা বাষ্পপাতন। এখন কিছু জিনিস আছে, মানে কিছু কেমিক্যাল কম্পাউন্ড, যেগুলো খুবই সেন্সিটিভ। একটু বেশি তাপ পেলেই ব্যাস নষ্ট হয়ে যায়। ঠিক এদের জন্যই এই পদ্ধতিটা একেবারে পারফেক্ট একটা সমাধান। এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ মজার। ভাবুন, একটা যৌগের নিজস্ব বাষ্পের চাপ আর তার সাথে যখন জলীয় বাষ্প বা স্টিমের চাপ যোগ হয়, এই দুটো মিলে যখন বাইরের বায়ুমণ্ডলের চাপের সমান হয়ে যায়, তখন কি হয় জানেন? যৌগটা তার নর্মাল বয়লিং পয়েন্টের অনেক আগেই ফুটতে শুরু করে। আর ঠিক এভাবেই কোনো ক্ষতি না করে তাপ সংবেদনশীল জিনিসগুলো আলাদা করে ফেলা যায়। এটাই তো আসল চ্যালেঞ্জ। এমন একটা জিনিস যা তাপেও সংবেদনশীল আবার পানিতেও গলে না, তাকে আলাদা করা হবে কিভাবে? মাথা চুলকানোর মতো অবস্থা, তাই না? কিন্তু বাষ্পপাতন ঠিক এই কঠিন সমস্যাটারই একটা দারুণ সমাধান। প্রসেসটা আসলে বেশ সোজা সাপটা। প্রথমে যে মিশ্রণটা আলাদা করতে হবে সেটার মধ্যে স্টিম চালনা করা হয়। এই স্টিমের তাপে সেন্সিটিভ যৌগটা আস্তে আস্তে বাষ্প হতে শুরু করে। তারপর ওই বাষ্প আর স্টিমের মিশ্রণটাকে একটা কন্ডেন্সারের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে ঠান্ডা করা হয়। ব্যাস, ঠান্ডা হতেই ওটা আবার তরল হয়ে যায় আর আমরা পেয়ে যাই আমাদের বিশুদ্ধ জিনিসটা। কি দারুণ একটা গোছানো পদ্ধতি, তাই না? এখন মনে হতে পারে এটা তো শুধু ল্যাবের মধ্যেই সীমাবদ্ধ। একদমই না। আমাদের প্রতিদিনের জীবনে এর দারুণ সব প্রয়োগ আছে। যেমন ধরুন, গোলাপ জল কিভাবে তৈরি হয়? ঠিক এই পদ্ধতিতে। কিংবা ইউক্যালিপটাস তেল বা বিভিন্ন পারফিউম আর এসেনশিয়াল অয়েল, এগুলোর পেছনেও কিন্তু এই বাষ্পপাতন কৌশলটাই কাজ করে। আচ্ছা, বাষ্পপাতন তো দেখলাম, কিন্তু যদি এমন কিছু থাকে যা আরও বেশি সেন্সিটিভ, মানে বাষ্পের তাপমাত্রাতেও ভেঙে যায়, তখন কি হবে? এখানেই আসে আমাদের পরের হিরো, ভ্যাকুয়াম ডিস্টিলেশন বা নিম্নচাপ পাতন। মানে ব্যাপারটা আরও জটিল হয়ে গেল। ধরুন, একটা পদার্থ এতটাই নাজুক যে ফুটন্ত পানির তাপমাত্রা, মানে 100 ডিগ্রি সেলসিয়াসও সহ্য করতে পারে না, ভেঙেই যায়। এর সমাধান কি? একটাই উপায়, ওর বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কটাই কমিয়ে আনা। আর সেটারই মূল কৌশল হল চাপ কমিয়ে দেওয়া। গ্লিসারিনের উদাহরণটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। নর্মাল অ্যাটমসফেরিক প্রেসারে একে ফোটাতে গেলে প্রায় 290 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, আর তাতে এটা ভেঙেই যায়। কিন্তু দেখুন, চাপটা কমিয়ে মাত্র 12 মিলিমিটারে আনলে কি হয়? তখন এটা মাত্র 180 ডিগ্রিতেই ফুটতে শুরু করে, কোনো রকম ক্ষতি ছাড়াই। এটাই হলো ভ্যাকুয়াম ডিস্টিলেশনের ম্যাজিক। ভাবা যায়, পুরো 110 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য, এই বিশাল টেম্পারেচার ড্রপটাই সম্ভব হয়েছে শুধু চাপ কমানোর জন্য। আর স্ফুটনাঙ্ক এত নিচে নেমে আসার কারণেই তো গ্লিসারিনের মতো সেন্সিটিভ জিনিসগুলো আর ভেঙে যাওয়ার সুযোগই পায় না। সত্যি, রসায়নের কি দারুণ একটা কৌশল। ইন্ডাস্ট্রিতে এর গুরুত্ব যে কতখানি তা বলে শেষ করা যাবে না। যেমন ধরুন, সাবান তৈরির কারখানাগুলোতে যে বর্জ্যটা পড়ে থাকে, মানে স্পেন্টলায়, সেখান থেকে মূল্যবান গ্লিসারিন আলাদা করা হয় কিন্তু ঠিক এই পদ্ধতিতেই। মানে একটা বর্জ্য পদার্থকে সম্পদে বদলে দেওয়ার কি অসাধারণ একটা উপায়। এতক্ষণ তো তরল নিয়ে কথা হলো। চলুন এবার একটু কঠিন পদার্থের দিকে নজর দেয়া যাক।
কিছু সলিড বা কঠিন পদার্থ আছে যাদের একটা সুপার পাওয়ার আছে বলা চলে। এরা তরল না হয়েই যেন টেলিপোর্ট করে সোজা বাষ্প হয়ে যেতে পারে। এই যে একটা জাদুর মতো প্রসেস, এটাই হলো ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। মানে কঠিন পদার্থকে তাপ দিলে সেটা লিকুইড বা তরল হয় না, সোজা গ্যাস বা বাষ্প হয়ে উড়ে যায়। আবার ওই বাষ্পটাকে ঠান্ডা করলেই সেটা আবার কঠিন পদার্থে ফিরে আসে। মাঝখানের তরল দশাটা এখানে একেবারে ভ্যানিশ। প্রসেসটা খুবই সহজ। ধরুন একটা মিশ্রণ আছে যেখানে কিছু ভেজাল মেশানো। এখন এটাকে তাপ দিলে যে পদার্থটার সাবলিমেশন হয় সে বাষ্প হয়ে উড়ে যাবে, আর ভেজালগুলো নিচেই পড়ে থাকবে। তারপর ওই বিশুদ্ধ বাষ্পটাকে ঠান্ডা করে নিলেই ব্যাস, খাঁটি কঠিন পদার্থটা আবার ফেরত চলে আসে। আমাদের খুব পরিচিত অনেক জিনিসের মধ্যে কিন্তু এই ধর্মটা দেখা যায়। যেমন ধরুন কর্পূর, কিংবা আলমারিতে কাপড়ের পোকা তাড়ানোর জন্য যে ন্যাপথালিন রাখা হয়, এগুলো সবই তো ঊর্ধ্বপাতনের একদম ক্লাসিক উদাহরণ। আয়োডিন বা বেনজোইক অ্যাসিডের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। তো আমরা 3টা দারুণ বিশুদ্ধকরণ কৌশল সম্পর্কে জানলাম। চলুন সবটা একবার এক ঝলকে গুছিয়ে নেওয়া যাক, কারণ কখন কোন টুলটা ব্যবহার করতে হবে সেটা জানাই তো আসল ব্যাপার। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, স্টিম ডিস্টিলেশন কাজে লাগছে সেই সব জিনিসের জন্য যারা পানিতে মেশে না আর তাপেও সংবেদনশীল, যেমন গোলাপ জলের নির্যাস। ভ্যাকুয়াম ডিস্টিলেশন হলো তাদের জন্য রক্ষা কবচ, যারা উচ্চ তাপে ভেঙেই যায়, যেমন গ্লিসারিন। আর সাবলিমেশন হলো কঠিন পদার্থ থেকে ভেজাল আলাদা করার সেই জাদুকরী পদ্ধতি, যেমনটা আমরা কর্পূরের ক্ষেত্রে দেখি। প্রত্যেকটার কাজ আলাদা, গুরুত্বও আলাদা। সবশেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। যদি এই বিশুদ্ধিকরণের অসাধারণ কৌশলগুলো না থাকত, তাহলে কি আজকের দিনের রসায়ন এতদূর এগোতে পারত? আমরা যে ওষুধ ব্যবহার করি, যে পারফিউম মাখি বা যে প্লাস্টিক ব্যবহার করি, এই সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে বিশুদ্ধ উপাদান। বলা যেতে পারে বিশুদ্ধিকরণের এই শিল্পটাই আধুনিক রসায়নের আসল ভিত্তি।